কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো এসে গেল। তো গল্পের শেয়ার কই, সাবস্ক্রিপশন কই, কোথায় কমেন্ট? কেমন লাগছে গল্পগুলো কেউ তো প্রপারলি জানাচ্ছ না। আমার কিন্তু খুব দুঃখ হচ্ছে। যাই হোক, আজকে আমরা একটু রবীন্দ্র চর্চা করতে এলাম। আজকের গল্প রবীন্দ্রনাথের রামকানাইয়ের নির্বুদ্ধিতা। যারা বলে গুরুচরণের মৃত্যুকালে তার দ্বিতীয় পক্ষের সংসারটা ভেতরে বসে তাস খেলছিল, তারা বিশ্ব নিন্দুক। তারা তিলকে তাল করে তোলে। আসলে গিন্নি তখন এক পায়ের ওপর বসে দ্বিতীয় পায়ের হাঁটু থুতনি পর্যন্ত তুলে কাঁচা তেঁতুল, কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি দিয়ে অত্যন্ত মনোযোগের সঙ্গে পান্তা ভাত খাচ্ছিলেন। বাইরে থেকে যখন ডাক পড়ল, তখন স্তূপীকৃত চেবানো ডাঁটা এবং প্রায় শেষা হয়ে যাওয়া ভাতের থালাটা ফেলে গম্ভীর মুখে বললেন, দুটো পান্তা ভাত যে মুখে দেব তারও সময় পাওয়া যায় না। এদিকে ডাক্তার যখন জবাব দিয়ে গেল, তখন গুরুচরণের ভাই রামকানাই রুগীর পাশে বসে ধীরে ধীরে বললেন, দাদা, তোমার যদি উইল করার ইচ্ছে থাকে তো বলো। গুরুচরণ ক্ষীণস্বরে বললেন, আমি বলি, তুমি লিখে নাও। রামকানাই কাগজ কলম নিয়ে প্রস্তুত হলেন। গুরুচরণ বলে গেলেন, আমার স্থাবর অস্থাবর সমস্ত বিষয় সম্পত্তি আমার ধর্মপত্নী শ্রীমতী বরদা সুন্দরীকে দান করলাম। রামকানাই লিখলেন, কিন্তু লিখতে তার কলম একটুকু নড়ছিল না। তার বড় আশা ছিল তার একমাত্র ছেলে নবদ্বীপ অপুত্রক জ্যাঠামশায়ের সমস্ত বিষয় সম্পত্তির অধিকারী হবে। যদিও দুই ভাইয়ে আলাদা সংসারে আলাদা অন্নে থাকতেন, তাও এই আশায় নবদ্বীপের মা নবদ্বীপকে কিছুতেই চাকরি করতে দেননি এবং তাড়াতাড়ি বিয়েও দিয়ে দিয়েছিলেন এবং শত্রুর মুখে ছাই দিয়ে সেই বিয়ে নিষ্ফল হয়নি। কিন্তু তাও রামকানাই লিখলেন এবং সই করবার জন্য কলমটা দাদার হাতে দিলেন। গুরুচরণ প্রায় নির্জীব হাতে যা সই করলেন তা কতগুলো একা বেঁকা রেখা ছাড়া কি তার নাম, এসব বোঝাই দুঃসাধ্য রইল। পান্তা ভাত খেয়ে যখন স্ত্রী এলেন, তখন গুরুচরণের কথা বন্ধ হয়ে গেছে দেখে তো স্ত্রী কাঁদতে লাগলেন। যারা অনেক আশা করে বিষয় থেকে বঞ্চিত হয়েছে তারা বলল, মায়া কান্না, কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নয়। উইলের বৃত্তান্ত শুনে নবদ্বীপের মা ছুটে এসে প্রচন্ড গোল বাঁধিয়ে দিল। বলল, মরণকালে বুদ্ধি নাশ হয়, এমন সোনার চাঁদ ভাইপো থাকতে। রামকানাই যদিও স্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, এত অধিক শ্রদ্ধা যে তাকে ভাষান্তরে ভয়টা বলা যেতেই পারে, কিন্তু তিনি থাকতে পারলেন না। ছুটে এসে বললেন, মেজো বউ, তোমার তো বুদ্ধি নাশের সময় হয়নি, তবে তোমার এমন ব্যবহার কেন? দাদা গেলেন, এখন আমি তো রয়ে গেলাম। তোমার যা কিছু বক্তব্য আছে অবসর মতো আমাকে বলো, এখন ঠিক সময় নয়। নবদ্বীপ তো খবর পেয়ে এলো। যখন এলো তখন তার জ্যাঠামশায়ের কাল হয়েছে। নবদ্বীপ মৃত ব্যক্তিকে শাসিয়ে বলল, দেখবো মুখাগ্নিকে করে, এবং শ্রাদ্ধ শান্তি যদি করি তো আমার নাম নবদ্বীপ নয়। গুরুচরণ লোকটা কিছুই মানত না। সে ডাফ সাহেবের ছাত্র ছিল। শাস্ত্র মতে যেটা সর্বাপেক্ষা খেতে খারাপ সেটাই তার বিশেষ পরিতৃপ্তি ছিল। লোকে যদি তাকে খ্রিস্টান বলতো, সে জিভকা কেটে বলতো, রামো, আমি যদি খ্রিস্টান হই তো গোমাংস খাই। জীবিত অবস্থায় যার এইরকম একটা অবস্থা,
সদ্য মৃত অবস্থায় সে যে পিণ্ডনাশ আশঙ্কায় কিছুমাত্র বিচলিত হবে এইরকম একটা কিছু ভাবার কোনো কারণ নেই। কিন্তু উপস্থিত মতন এটা ছাড়া আর কোনো প্রতিশোধের পথও দেখা যাচ্ছিল না নবদ্বীপের পক্ষে। নবদ্বীপ একটা সান্ত্বনা পেল যে লোকটা পরকালে গিয়ে মরেই থাকবে আলটিমেটলি। যতদিন এই লোকে থাকা যায় জ্যাঠামশাইয়ের বিষয় না পেলে কোনো ক্রমে পেট চলে যাবে, কিন্তু জ্যাঠামশাই যে লোকে গেলেন সেখানে জ্যাঠামশাইকে ভিক্ষে করেই পিণ্ডদান নিতে হবে। বেঁচে থাকার অনেক সুবিধে, এটা নবদ্বীপের ধারণা হলো। রামকানাই বরদা সুন্দরীর কাছে গিয়ে বললেন, বউ ঠাকুরানী, দাদা তোমাকে এই সমস্ত বিষয় দিয়ে গেছেন, এই তার উইল, লোহার সিন্ধুকে যত্ন করে রেখে দিন। বিধবা তখন মুখে মুখে দীর্ঘ পদ রচনা করছেন আর ভীষণ উঁচু স্বরে বিলাপ করছেন। 2-4 দাসীও তার সঙ্গে স্বর মিলিয়ে মধ্যে মধ্যে 2-4টে নতুন শব্দ যোগ করছেন তাতে। তার ফলে এটা একটা শোক সঙ্গীত তৈরি হয়েছে, যেটা গোটা চত্বরের ঘুম দূর করছে। মাঝখান থেকে একটা কাগজের টুকরো লয়টা যেন কেটে দিল, আর ভাবেরও একটু সমস্যা হলো। ব্যাপারটা অনেকটা এরকম হলো, আমার কি সর্বনাশ হলো গো, কি সর্বনাশ হলো। আচ্ছা ঠাকুরপো, লেখাটা কার? তোমার বুঝি? ওগো, তেমন যত্ন করে আমাকে আর কে দেখবে, আমার দিকে কে মুখ তুলে চাইবে গো। তোর এতটুকু থাম, মেলা চেঁচাস নে, কথাটা শুনতে দে। ওগো, আমি কেন আগে গেলুম না গো, আমি কেন বেঁচে রইলুম? রামকানাই মনে মনে নিঃশ্বাস ফেললেন আর ভাবলেন, হায়, সে আমাদের কপালের দোষ। বাড়ি ফিরে গিয়ে নবদ্বীপের মা রামকানাইকে নিয়ে পড়লেন। বোঝাই গাড়ি সমেত খাদের মধ্যে পড়ে হতভাগ্য বলদ গারোয়ানের হাজার গুঁতো খেয়েও অনেকক্ষণ যেমন নিরুপায় নিশ্চল ভাবে দাঁড়িয়ে থাকে, রামকানাই ঠিক তেমনই অনেকক্ষণ চুপ করে সহ্য করল। অবশেষে কাতর স্বরে বলল, আমার অপরাধ কি? আমি তো দাদা নই রে বাবা। নবদ্বীপের মা ফস করে উঠে বললেন, না, তুমি বড় ভালো মানুষ, তুমি কিছু বোঝো না। দাদা বললেন লেখা, অমনি উনি লিখে গেলেন। তোমরা সবাই সমান, তুমিও সময়কালে ওই কীর্তি করবে বলে বসে আছো। আমি মলেই কোন পোড়ার মুখী ডাইনিকে ঘরে আনবে আর আমার সোনার চাঁদ নবদ্বীপকে পাতারে ভাসাবে, কিন্তু সেজন্য ভেবো না আমি শিগগিরই মরছি নে। এইভাবেই রামকানাইয়ের ভাবি অত্যাচার আলোচনা ইত্যাদি ইত্যাদি করে স্ত্রী তো পুরো একদম অসহিষ্ণু করে তুলতে লাগলেন রামকানাইকে। রামকানাই নিশ্চয় জানতেন যে যদি এইসব উৎকট কাল্পনিক আশঙ্কা উনি নিবারণ করতে চান এবং প্রতিবাদ করেন, তাহলে হিতে বিপরীতই হবে। এই ভয়ে অপরাধীর মতন চুপ করে রইলেন, যেন কাজটা করে ফেলেছেন, যেন তিনি সোনার নবদ্বীপকে বিষয় থেকে বঞ্চিত করে তার ভাবি দ্বিতীয় পক্ষকে সব লিখে দিয়ে মরে গেছেন। এখন অপরাধ স্বীকার না করে আর কোনো গতিই নেই। কি সর্বনেশে কথা! ইতিমধ্যে নবদ্বীপ তার বুদ্ধিমান বন্ধুদের সঙ্গে অনেক পরামর্শ করে মাকে এসে বলল, ও ভাবনা নেই, এ বিষয়ে আমিই পাবো, কিছুদিনের মতো বাবাকে এখান থেকে স্থানান্তরিত করতে হবে। তিনি থাকলে সব মন্ডুল হয়ে যাবে। নবদ্বীপের বাবার বুদ্ধিশুদ্ধির প্রতি নবদ্বীপের মার একটুও শ্রদ্ধা ছিল না, সুতরাং কথাটা তারও বেশ যুক্তিযুক্ত মনে হলো। অবশেষে মায়ের তাড়নায় এই নিতান্ত অনাবশ্যক নির্বোধ কাজ নষ্ট করে ফেলা বাবা একটা যেমন তেমন ছল করে কিছুদিনের জন্য কাশীতে গিয়ে আশ্রয় নিলেন। অল্প দিনের মধ্যেই বরদা সুন্দরী এবং নবদ্বীপ চন্দ্র পরস্পরের নামে উইল জাল করে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ করে আদালতে গিয়ে উপস্থিত হলো। নবদ্বীপ তার নিজের নামে যে উইলখানা বাইরে করেছে, তার নাম সই দেখলেই গুরুচরণের হস্তাক্ষর একদম স্পষ্ট মনে হয়।
উইলের দু একজন নিঃস্বার্থ সাক্ষীও পাওয়া গেছে। বরদা সুন্দরীর পক্ষে নবদ্বীপের বাবাই একমাত্র সাক্ষী এবং সই কারো বুঝবার সাধ্য নেই। তার বাড়িতে পোষা একটা মামাতো ভাই ছিল। সে বলল, দিদি তোমার ভাবনা নেই, আমি সাক্ষী দেব আর সাক্ষ্য আরো জুটিয়ে নেব। ব্যাপারটা যখন সম্পূর্ণ পেকে উঠল তখন নবদ্বীপের মা নবদ্বীপের বাবাকে কাশী থেকে ডেকে পাঠালেন। অনুগত ভদ্রলোকটি ব্যাগ ও ছাতা হাতে যথাসময়ে এসে উপস্থিত হলেন। এমনকি কিঞ্চিত মিষ্টি কথা বলবারও চেষ্টা করলেন। জোর হাতে হেসে, গোলাম হাজির, এখন মহারানীর কি অনুমতি হয়, এসবও বললেন। গিন্নি মাথা নেড়ে বলল, নেও নেও, আর রঙ্গ করতে হবে না, এতদিন ছুতো করে কাশিতে কাটিয়ে এলে, একদিনের তরেও তো মনে পড়েনি, ইত্যাদি ইত্যাদি। এইভাবে উভয় পক্ষে অনেকক্ষণ ধরে পরস্পরের নামে আদরের অভিযোগ আনতে লাগলেন। অবশেষে নালিশ ব্যক্তিকে ছেড়ে জাতিতে গিয়ে পৌঁছলেন। নবদ্বীপের মা পুরুষের ভালোবাসার সঙ্গে মুসলমানের মুরগি বাৎসল্যের তুলনা করলেন। নবদ্বীপের বাবা বললেন, রমণীর মুখে মধু, হৃদয়ে ক্ষুর। যদিও এই মৌখিক মধুরতার পরিচয় নবদ্বীপের বাবা কবে পেলেন এটা ঠিক বলা যায় না, খুব শক্ত। ইতিমধ্যেই রামকানাই সহসা আদালত থেকে এক সাক্ষীর সপিনা পেলেন। অবাক হয়ে যখন তার মর্ম বোঝার চেষ্টা করছেন তখন নবদ্বীপের মা এসে কেঁদে ভাসিয়ে দিলেন। বললেন, হার জ্বালানি ডাকিনি, কেবল যে বাছা নবদ্বীপকে তার স্নেহশীল জ্যাঠার ন্যায্য উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চায় তা নয়, আবার সোনার ছেলেকে জেলে পাঠানোর আয়োজন করেছে। অবশেষে ক্রমে ক্রমে সমস্ত ব্যাপারটা অনুমান করে নিয়ে রামকানাইয়ের দু চক্ষু স্থির হয়ে গেল। সে চিৎকার করে বলে উঠল, তোরা এই কি সর্বনাশ করেছিস? গিন্নি ক্রমে ক্রমে নিজ মূর্তি ধারণ করলেন। বললেন, কেন, এতে নবদ্বীপের কি দোষ হয়েছে? সে তার জ্যাঠার বিষয় নেবে না, অমনি এক কথায় ছেড়ে দেবে? কোথা থেকে এক চোখ খেকো, এক পরমায়ু কেড়ে নেওয়া আটকুঠির পুত্রী উড়ে এসে জুড়ে বসবে? এটা কোন রে একখানা সৎকুল প্রদীপ সোনার চাঁদ সন্তান সহ্য করতে পারে? যদি বা মারা যাওয়ার সময় এবং ডাকিনীর মন্ত্রগুণে কোনো এক মূঢ়মতি তার জ্যেষ্ঠর বুদ্ধিভ্রম হয়েই থাকে, তবে এই সোনার তবকে মোরা ভাইপোকে সে নিজেই তার নিজের ভুলটা সংশোধন করতে দেবে না মৃত্যুর পরে? এটা অন্যায় নয়? হতবুদ্ধি রামকানাই যখন দেখলেন তার স্ত্রী ছেলে দুজনে মিলেই কখনো বা তর্জন গর্জন, কখনো বা চোখে জল ফেলতে ফেলতে একদম চিৎকার করে অতিষ্ঠ করে তুলছেন, আবার কখনো কপালে ঘা দিয়ে চুপ করে বসে পড়ছেন, তখন তিনিও খাওয়া দাওয়া ত্যাগ করলেন, এমনকি জলটাও স্পর্শ করলেন না। এইরকম কোনোভাবে দুদিন নীরবে না খেয়ে কেটে গেল। মকদ্দমার দিন উপস্থিত হলো। ইতিমধ্যে নবদ্বীপ বরদা সুন্দরীর মামাতো ভাইটাকেও ভয় লোভ এসব দেখিয়ে এমন বশ করে নিয়েছে যে সে অনায়াসে নবদ্বীপের পক্ষেই সাক্ষী দিল। জয়শ্রী যখন বরদা সুন্দরীকে ত্যাগ করে অন্য পক্ষে যাবার জন্য আয়োজন করছে তখন রামকানাইয়ের ডাক পড়ল। না খেয়ে প্রায় মরে যাওয়া শুকনো ঠোঁট, একদম শুকনো জিভ, বৃদ্ধ কাঁপা কাঁপা রোগা আঙুল দিয়ে সাক্ষী মঞ্চের কাঠগোড়া চেপে ধরলেন। চতুর ব্যারিস্টার অত্যন্ত কৌশলে কথা বের করবার জন্য জেরা করতে আরম্ভ করলেন। বহু দূর থেকে আরম্ভ করে সাবধানে অতি ধীর বেঁকা গতিতে প্রসঙ্গের কাছাকাছি আসার উদ্যোগ করতে লাগলেন। তখন রামকানাই জজের দিকে ফিরে জোর হাতে বললেন, হুজুর
বৃদ্ধ, অত্যন্ত দুর্বল। বেশি কথা বলবার ক্ষমতা আমার নেই। আমার যা বলবার সংক্ষেপে বলি, আমার দাদা স্বর্গীয় গুরুচরণ চক্রবর্তী মৃত্যুকালে তার সমস্ত বিষয় সম্পত্তি তার স্ত্রী শ্রীমতী বরদা সুন্দরীকে উইল করে দিয়ে যান। সে উইল আমি নিজে হাতে লিখেছি এবং দাদা নিজে হাতে সেতে স্বাক্ষর করেছেন। আমার ছেলে নবদ্বীপ চন্দ্র যে উইল দাখিল করেছেন তা মিথ্যে। এই বলেই রামকানাই কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেলেন। চালাক ব্যারিস্টার সকৌতুকে পাশের অ্যাটর্নিকে বললেন, বাইজোফ, লোকটাকে কেমন ঠেসে ধরেছিল। মামাতো ভাই ছুটে গিয়ে দিদিকে বলল, পুরো সমস্ত মাটি করেছিল, আমার সাক্ষ্যে মোকদ্দমা রক্ষা পায়। দিদি বললেন, বটে, লোক কে চিনতে পারে, আমি বুড়োকে ভালো বলে জানতুম। এবার কারাগারের পেছনে নবদ্বীপের বুদ্ধিমান বন্ধুরা অনেক ভেবে স্থির করলো, নিশ্চয়ই বৃদ্ধ ভয়ে এই কাজ করে ফেলেছে। সাক্ষীর বাক্সের মধ্যে উঠে বুড়ো সঠিক বুদ্ধি আর ধরে রাখতে পারেনি। এমনতর আস্ত নির্বোধ সমস্ত শহর খুঁজলেই আর মেলে না। বাড়ি ফিরে এসে রামকানাইয়ের কঠিন বিকার জ্বর উপস্থিত হল। প্রলাপে ছেলের নাম উচ্চারণ করতে করতে নির্বোধ সর্বকর্ম পণ্ডকারী নবদ্বীপের অনাবশ্যক বাপ পৃথিবী থেকে চলে গেলেন। আত্মীয়দের মধ্যে কেউ কেউ বলল, আর কিছুদিন আগে গেলেই ভালো হতো, কিন্তু তাদের নাম আর না হয় করতে চাই না। তাহলে কেমন লাগলো তোমাদের ছোট্ট বন্ধুরা এই গল্পটা? এখন এই জোর জালিয়াতির যুগে এরকম লোকের সংখ্যাই বোধহয় বেশি যারা লোক ঠকিয়ে নিতে পারে। আবার ভালো মানুষও আছে, যেমন রামকানাই। কেমন লাগলো গল্পটা কমেন্টে জানিও, সাবস্ক্রাইব করো, ভালো থেকো। আর বাংলাদেশ থেকে যারা আমার গল্প শুনছেন আমার প্রণাম নেবেন। সবার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আজকের মতন টাটা।